আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুলতানা এবং আমি পারভিন মিতু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ইতিবাচক রাজনীতির সূচনা করতে হবে। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামের পরিণতি পায় ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। গেল ১৭ বছর সুদূর লন্ডন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গেল ১ বছর ধরে জনমনে একটি প্রশ্ন, কবে ফিরছেন তিনি? তবে এবার জানা গেল খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নির্বাচনের অনেক আগেই দেশে ফিরবেন তিনি। আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে। ধানমন্ডি মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মানসিকতার সংস্কার না করে আইন কানুন ও সংবিধান সংস্কারে কোনো লাভ নেই। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ, যেদিন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের প্রচারের সময় আর মাত্র একদিন। ছুটির দিন হলেও হল ও ক্যাম্পাসে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। যোগ্য প্রার্থীকে ভোট দিতে ভোটারদের কেন্দ্রে আসার জন্য আহ্বান তাদের। নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি গেস্ট রুম, গণরুমের রাজনৈতিক অপসংস্কৃতির পুনরাবৃত্তি না করার ঘোষণা দেন সকল প্রার্থী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। নির্বাচনের শেষ সময় প্রার্থীরা প্রচারের দৌড়ঝাঁপ বাড়িয়েছেন বহুগুণ। হল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন তারা। এই দৌড়ে থেমে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। রোববার শেষ হতে যাচ্ছে আনুষ্ঠানিক প্রচার। আমরা যদি ভোটে কোনো কারণে যদি ম্যান্ডেট নাও পাই, তবু আমাদের এই স্বাতন্ত্র্য ধরে রেখে আমরা কাজ করে যেতে পারবো। ওই ফ্লোরিং, গণরুম, গেস্ট রুম যে টর্চার নামক কালচার রয়েছে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। এখানে একটা বড় টাস্ক হয়ে পড়েছে ভোটারদেরকে আসলে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা। তো আমি যেটা চেষ্টা করছি, যখনই ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যাকেই ভোট দেন আপনারা কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। মহসিন হলে প্রচার চালায় ছাত্র দল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের। জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। এদিকে বেলা 2টায় বিজয় 71 হলে প্রচারণা শেষে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী জানান, কেন্দ্র না বাড়ানোয় ভোটারদের ভোটদানে শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় পড়াশোনা সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। হল প্রশাসকের কাছে যখনই যাওয়া হয় তখনই বলে তোমার এলাকার কোন ব্যাস তার কাছে যাও। এই যে দুরবস্থা, এই যে সিটের জন্য জিম্মি করে রাখা, আমরা প্রথম এসে এই ব্যবস্থার অবসান ঘটাতে চাই। সকল অভিযোগ আমলে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা যাতে নির্বিঘ্নে উইদাউট এনি হ্যাসেল
কারোর জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয় আমরা বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল আপনাদেরকে প্রকৃত সংখ্যাটা আবার জানিয়ে দেব। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে দুপুরে ৮ দফা দাবি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য ২৪-এর পাদদেশে এ ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারণার ৩ দিন বাকি থাকলেও বন্ধের দিনেও প্রচার থেমে নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ঢাকাগামী বাসগুলোতে প্রচার চালিয়েছেন পরিবহন ও যোগাযোগ পদে দাঁড়ানো প্রার্থীরা। শেষ মুহূর্তে দল বেঁধে ছুটে চলেছেন ভোটারের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আসন্ন জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে তারুণ্য নির্ভর প্যানেল ঘোষণা করেছে। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। নির্বাচন বানচাল করতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, রাজবাড়ীতে মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শনিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছে তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। সাদিয়া কানিসার রিপোর্ট। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা পাকিস্তান আমলে দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেখি। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন? এদিন সকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক। যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। মাজারে হামলার বিষয়ে আব্বাস বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচন পণ্ড করতেই এক শ্রেণীর মানুষ এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এদিকে শনিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। পরিষ্কার করতে যে গাছগুলো তুলে ফেলেছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতে এমন ষড়যন্ত্র। আর রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছে মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে দেশের পরিস্থিতিও। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজবাড়ীতে আধ্যাত্মিক সাধক নুরাল পাগলার মাঝার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা নিন্দনীয় বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে
দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। এ সময় নির্বাচন বানচাল করতেই এমন ষড়যন্ত্র বলে অভিযোগ উপদেষ্টার। মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। এ সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলেও মনে করেন এই উপদেষ্টা। এই ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রাজবাড়ীতে নুরাল পাগলার দরবার ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। নুরাল পাগলা ও হামলাকারীদের সংঘর্ষে নিহত হন ভক্ত রাসেল মোল্লা। তবে এ ঘটনায় নুরাল পাগলা বা নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ী থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জুরান মোল্লাপাড়ায় অবস্থিত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালায় স্থানীয়রা। এ সময় শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন হামলাকারীরা, যার নেতৃত্ব দেন উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আহত হন ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য। এই ঘটনায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। তবে এই ঘটনায় মাজার কর্তৃপক্ষ বা হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি। আমরা অজ্ঞাতনামা ৩,০০০ বা ৩,৫০০ লোকজনের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করছি। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। ওই বিষয়ে এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 3তলা ভবনে পরিবার সহ নুরাল পাগলা থাকতেন। দুটি ভবনের সবকটি কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরো 15-20 বছর আগে দাবি করছিল যে তারপরে অনেকদিন যা উনি পলাও ছিল, ঢাকা ঢুকে যা পলা ছিল, তারপর আবার আসার পরে অনেকদিন পরে গত 23 আগস্টে মারা গেছেন। নুরাল পাগলের বাড়ি উনি ইমাম মেহেদি দাবি করতো, কবর উঁচু করা ছিল, এগুলো ধর্মবিরোধী কাজ মনে করতো, তাই যে সাধারণ মানুষজন গত 23 আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। তার লাশ দাফনের পর কবরের উপর বানানো হয় কাবা শরীফের মতো স্থাপনা। এ নিয়ে মতবিরোধের জেরেই মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির মাধ্যমে মাজার ভাঙচুর করা হয়। আব্দুল হামিদ, RTV। আজ 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন মুসলমানরা। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয় দিবসটি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ধ্বনি আর নবী প্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলা। অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল, সভা সমাবেশ ও মিলাদ মাহফিল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন উপলক্ষে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার আয়োজন হচ্ছে 54তম জশ্নে জুলুস। এই জুলুসকে কেন্দ্র করে বন্দর নগরী পরিণত হয়েছে নবীপ্রেমীদের মিলন মেলায়। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পৌর শহরে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাশায়েখ তরিকত কমিটি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ রংপুর মহানগর শাখার উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে জশ্নে জুলুসের মিছিল বের করে ময়মনসিংহে মুজাদ্দেদিয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠির দরবার শরীফ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান তারা।
রাজশাহীতে উদযাপিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানান আয়োজকরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এদিকে খুলনায় জেলা বিএনপির আয়োজনে হামদ নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনাজপুরের হিলি, মেহেরপুর, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, বান্দরবান ও নীলফামারীতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সাকিব আল হাসান, RTV। এদিকে চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পালিত হয়েছে ৫৪তম জশ্নে জুলুস। নগরী এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লাখো রাসূল প্রেমিকগণের পদচারণায় মহামিলন মেলায় রূপ নেয় জশ্নে জুলুসের শোভাযাত্রা। এই সময় মিছিলে অংশ নেয়া পদদলিত হয়ে ২ জন নিহত, অন্তত ১০ জন আহত হন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আপনার মাহি। চট্টগ্রামে জশ্নে জুলুস শুরু হয় ১৯৮০ সালে। প্রতি বছর লাখো ভক্ত অনুরাগীর সমাগমে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় রূপ নেয়। এদিকে জশ্নে জুলুসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন। নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। এ ঘটনায় মৃত ব্যক্তিদের লাশ নিয়ে হয়রানির অভিযোগ করে স্বজনরা। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে আমরা আসছি কখন, সকাল ১২টা থেকে আমাদেরকে এখনো দেয় নাই। আমাদেরকে ডক্টর সাজাত আসছিল, উনিও বলে গেছিল দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো দেয় নাই। জনসাধারণের প্রচন্ড চাপ ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ACOM আব্দুস সামাদ। মানুষ প্রচন্ড চাপ ছিল, কারণ এখানে যতগুলো লোক ঘুরার কথা জায়গাটা সরকার খুব সীমিত করে দিছে। মুরাদপুর ব্রিজের উপর দিয়ে রোড চলাচলের জন্য যে কতগুলো ব্যারিকেড দিয়ে রাখছে, ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এই ব্যারিকেডগুলো তুলে নেয় নাই। জুলুসের সময় এই ব্যারিকেডটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আবরার মাহি, RTV। তুরাগ নদের ১৭ কিলোমিটার ড্রেজিং করার টাকা বিশ্বব্যাংক দেবে। নভেম্বর বা ডিসেম্বর মাসে এই প্রকল্পের অনুমোদন পাবেন বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে। এছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। সকালে সেরডাপ মিলনায়তনে গড় উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। জলধারা রক্ষায় উপযুক্ত আইনি কাঠামো গড়ে তোলা জরুরি বলে জানান পরিবেশ উপদেষ্টা। অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে ৬ সাংবাদিককে নগর সাংবাদিকতার জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। কার ৪তলা ভবন বাকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেজন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো কারা খুব খুশি হয়েছে। লক্ষ্মীপুরে খালে পড়ে ডুবে যাওয়া বাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মোর্শেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশিদ, মাজেদ ও রিপন। তবে জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এছাড়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 8:30টার দিকে নোয়াখালী থেকে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। মুন্সিগঞ্জে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এই ঘটনায় আরও ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের জানাজা শেষ করে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতরা হলেন টঙ্গীবাড়ির বাচ্চু ব্যাপারী ইব্রাহিম মুন্সি, রহমতুল্লাহ ব্যাপারী, রহমতুল্লাহ এবং সদর উপজেলার হোসেন ডাক্তার। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল আমিন সরকার ও সিজান ব্যাপারী। টঙ্গীবাড়ি থানার ওসি জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আড়াই বছরে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে দেশে এসেছে 1016 প্রবাসীর মরদেহ। প্রতি মাসে এই সংখ্যা 30 থেকে 40। অথচ বিদেশে যাওয়ার আগে পরে 2 দেশেই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
এদিকে পরিবারের কাছে এসব মরদেহ পৌঁছাতে স্বজনদের শিকার হতে হয় নানা বিড়ম্বনার। এক একটি মরদেহ দেশে পাঠাতে বিমানে নিতে হয় 2 যাত্রীর টিকিট। মৃত্যুর পর মরদেহ রাখতে হয় হিমাগারে। এতে বাড়তে থাকে ব্যয়ের বোঝা। ঋণ নিয়ে কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে স্বপ্ন নিয়ে বিদেশে যান যেসব শ্রমিক, স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাদের লাশ ফিরছে পরিবারের কাছে। নটরডেম ইংলিশ ক্লাবের আয়োজনে 3 দিনব্যাপী 9ম জাতীয় ইংরেজি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নটরডেম কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে 2000 প্রতিযোগীর মধ্যে বিজয়ী 167 জন ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাদার চার্লস বি গর্জন, নটরডেম কলেজ অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রেজারিও, ইংরেজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুরঞ্জিতা বড়ুয়া সহ কলেজ কর্তৃপক্ষ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল RTV। AFC অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই দ্বিতীয় হারে স্বাদ পেল বাংলাদেশ। ইয়েমেনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করায় 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মোরসালিনরা। সাথে 1 ম্যাচ আগেই আসর থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত হলো লাল সবুজের যুবারা। ম্যাচের শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের 86 মিনিটে মুজিবুর রহমান জনি ডি বক্সের সামনে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দর্শনের দলে পরিণত হওয়া বাংলাদেশ শেষ মুহূর্তে গোল খেয়ে বসে। অতিরিক্ত 4 মিনিটের শেষ মিনিটে ইয়েমেনের বদলি ফরওয়ার্ড মোহাম্মদ ইসাম আল আওয়ামির গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। ফলে আসর থেকে ছিটকে পড়া প্রায় নিশ্চিত মোরসালিন ফাহমিদুলদের। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। প্রাতঃ সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।